শেখ হাসিনা তার সর্বশেষ ১৬ বছরের শাসন আমলে ঠিক তার বাবা শেখ মুজিবের ৩.৫ বছরের শাসন আমলের মতোই একনায়কতান্ত্রিক ও সীমাহীন দুর্নীতিপূর্ণ শাসন কায়েম করেছিলেন। এই সময় হাসিনা রক্ষী বাহিনীর মতো নতুন কোনো রাষ্ট্রীয় বাহিনী গঠন না করেও বিদ্যমান রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিজের কক্ষিগত করে ব্যবহার করেছেন। ডিবি, এসবি, এমনকি ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজস্ব বাহিনীর মতো করে কাজে লাগিয়েছেন। ডিজিএফআই কে ব্যবহার করে রাষ্ট্রের মিডিয়া যেমন নিয়ন্ত্রণ করেছেন, তেমনি বিরোধী মত দমনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও শ্রেণী পেশার মানুষকে গুম খুনের কাজে নিয়োজিত করেছিলেন। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে পছন্দের লোকদের হাতে দেবার জন্য গোয়েন্দা বাহিনীগুলোকে ব্যবহার করেছেন একান্ত ব্যক্তি স্বার্থে। এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিজের হাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সমস্ত ক্ষমতা দখলে রেখে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেন ফ্যাসিস্ট হাসিনা। তার অধীনে অনুষ্ঠিত 2014, 2018 এবং 2024-এর সাধারণ নির্বাচনগুলো ছিল ব্যাপক সমালোচিত। 2014 সালের নির্বাচনে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, যেখানে কিনা সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 151 জন এমপি। ফলে 14 সালের নির্বাচনের মাধ্যমে গঠিত তৎকালীন হাসিনা সরকার ছিল মূলত বিনা ভোটে নির্বাচিত সরকার। এছাড়া 18 সালের নির্বাচনটি ছিল রাতের ভোটের নির্বাচন। ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরকারি দলের নেতাকর্মীরা ব্যালট ডাকাতির মাধ্যমে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরাট করে ফেলে। ফলে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করে বিরোধী দলগুলো। কিন্তু কেবল গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে ব্যবহার করে এবারও যথারীতি সরকার গঠনের মাধ্যমে বহাল তবিয়তে দেশ চালাতে থাকেন শেখ হাসিনা। এরপর সর্বশেষ 2024-এর নির্বাচনে আবার এক নতুন মাত্রা যোগ করেন একনায়ক হাসিনা। বরাবরের মতো এবারও হাসিনার গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ দেখানোর জন্য নিজের দলের লোককে ডামি প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামিয়ে দেয়। অর্থাৎ 24-এর নির্বাচনেও যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা প্রত্যেকেই ছিলেন আওয়ামী লীগের দলীয় লোক, এবং তাদের মধ্যে থেকে 62 জন আওয়ামী লীগের দলীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসেন। এর ফলে কার্যত বিরোধী দল শূন্য হয়ে পড়ে জাতীয় সংসদ। এভাবে শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে তার বাবা শেখ মুজিবের চেয়েও ছিলেন আরো অনেক বেশি দক্ষ, যার প্রত্যক্ষ মদত দিয়ে গেছে হাসিনার একমাত্র মিত্র দেশ ভারত। এবং তার প্রতি দেশবাসীর চরম ক্ষোভের অন্যতম একটি কারণ হচ্ছে এই ভারত কেন্দ্রিক নতজানু পররাষ্ট্রনীতি, যা দেশপ্রেমিক তরুণ সমাজ মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি। এছাড়া শেখ হাসিনা তার সর্বশেষ 16 বছরের শাসন আমলে উচ্চাভিলাষী উন্নয়নের নামে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করে স্বজনপ্রীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। ফলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার চারপাশে একটা নব্য ধনিক শ্রেণীর জন্ম হয়। দেশের অর্থনীতি চলে যায় গুটি কতক অলিগার্কের হাতে। তার এই সময় দুর্নীতি এমন পর্যায়ে চলে যায় যে স্বয়ং শেখ হাসিনা গর্বের সঙ্গে ঘোষণা করেন তার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন, এবং হেলিকপ্টার ছাড়া তার চলে না। একটি দেশের দুর্নীতি কতটা চরম পর্যায়ে গেলে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে তা নিশ্চয়ই গবেষণার বিষয়। একই সাথে হাসিনার সর্বশেষ 16 বছরের শাসন আমলে দেশ থেকে 28 লাখ কোটি টাকা সরকারের ছত্রছায়ায় বিদেশে পাচার হয়েছে, যার তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন বিষয়ক সংস্কার কমিটির প্রকাশিত তথ্য থেকে, যা কিনা বাৎসরিক হিসেবে দেখলে দাঁড়ায় 1,80,000 কোটি টাকা। অর্থাৎ শেখ হাসিনা সর্বশেষ 16 বছরের প্রতি বছরে তার দলের নেতা মন্ত্রী ও তাদের দলীয় ব্যবসায়ীরা 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়া হাসিনার এই সময়ের শাসনকালে বিসিএস থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতাদের চক্রের হোতারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, এবং ওই চক্রের হাতে কুক্ষিগত হয়ে পড়ে দেশের চাকরি ক্ষেত্রগুলোর পাশাপাশি বুয়েট, মেডিকেল কলেজ ও ভার্সিটি ভর্তির পরীক্ষাগুলো। ফলে একদিকে যেমন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারাচ্ছিল মেধাবী শিক্ষার্থীরা, তেমনি চাকরি ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে প্রকৃত মেধাবীরা। পাশাপাশি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এর সাথে যুক্ত ছিল 56% কোটা পদ্ধতি, যা তরুণ সমাজের মনে প্রতিহিংসার জন্ম দিতে শুরু করে, এবং এটারই বহিঃপ্রকাশ ঘটে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে।
যদিও এই আন্দোলনটি শুরু হয়েছিল চাকরিতে বিদ্যমান কোটা প্রথা বাতিলের দাবিতে, কিন্তু সেটাই একসময় সরকার প্রধান হাসিনা ও তার দলীয় এমপি মন্ত্রী এবং আওয়ামী ছাত্র নেতাদের দাম্ভিকতায় বিস্ফোরিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ লাভ করে, যার চূড়ান্ত পর্যায়ে যোগ দেয় দীর্ঘ 16 বছরের বঞ্চিত রাজনৈতিক নেতা কর্মী সহ আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ সাধারণ দেশবাসী। হাসিনার এই দুঃশাসনে দেশবাসী এতটাই ক্ষুব্ধ ছিল যে সব রকম সরকারি প্রতিরোধের মুখেও স্বপ্রণোদিত হয়ে আন্দোলনে মাঠে নামে পুরো দেশবাসী, এবং সর্বশেষ 5 আগস্ট সব রকম প্রতিরোধ অতিক্রম করে আন্দোলনকারী দেশবাসী গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে অগ্রসর হতে থাকলে ছোট বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন চরম একনায়কতান্ত্রিক মানসিকতার ফ্যাসিস্ট শেখ হাসিনা। ফলে অল্প সময়ের ব্যবধানে পিতা শেখ মুজিবের করুণ পরিণতির মতো অবস্থা থেকে বেঁচে যান শেখ মুজিবের অবশিষ্ট 2 জন উত্তরসূরি, শেখ হাসিনা ও শেখ রেহানা। তবে এই আন্দোলনকে দমনের জন্য হাসিনা এতটাই নিষ্ঠুর ও কঠোর হয়েছিলেন যে মাত্র 36 দিনের আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতা শহীদ হন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন হাজার হাজার শিশু, কিশোর ও তরুণ যুবক। ছররাগুলির আঘাতে দৃষ্টিশক্তি হারান কয়েকশো মানুষ। এমনকি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যদি শেষ পর্যন্ত রক্তপিপাসু শেখ হাসিনার কমান্ড অমান্য না করতেন, তাহলে আন্দোলনকারীদের রক্তে নিশ্চয়ই রক্তগঙ্গা বয়ে যেত সারা দেশ জুড়ে। এবং এভাবে শেষ হয় ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 16 বছরের নির্যাতনমূলক শাসনকাল। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।